আজকে আমরা পড়ব দ্য মডেল মিলেনিয়ার। লিখেছেন অস্কার ওয়াইল্ড। মডেল মিলেনিয়ার অর্থাৎ একজন মডেল কোটিপতি। মডেল মানে কি? মডেল মানে হচ্ছে যাকে দেখে ছবি আঁকা হয় বা অনুরূপ কোনো জিনিস তৈরি করা হয় তাকে বলে মডেল। অস্কার ওয়াইল্ডের লেখা, বিখ্যাত লেখক। তোমরা অস্কার ওয়াইল্ডের লেখা পড়েছো বলো তো কোন ক্লাসে? হ্যাপি প্রিন্স পড়েছো? হ্যাপি প্রিন্স ক্লাস 8-এ হ্যাপি প্রিন্স পড়েছো, পড়নি? নাটক হ্যাপি প্রিন্স। সেই অস্কার ওয়াইল্ড একজন আইরিশ রাইটার। কথা বলবেন না। আইরিশ রাইটার অর্থাৎ আয়ারল্যান্ডের বাসিন্দা। তিনি এই মডেল মিলিয়নিয়ার লিখেছেন। এই মডেল মিলিয়নিয়ারটা একটা ছোট গল্প যা 1887 সালের জুন মাসে একটা সংবাদপত্রে প্রকাশিত হয়, যেটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড। পরবর্তীতে 1891 খ্রিস্টাব্দে লর্ড আর্থার স্যাভিলস ক্রাইম অ্যান্ড আদার স্টোরিজ সংকলনে অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে? এবং এই ছোট গল্পটা যে বিষয়ের উপরে লেখা সেটা খুব সুন্দর। এটা বন্ধ করে দাও। সেটা খুব সুন্দর। এখানে আমরা দেখতে পাবো একটা মজার গল্প। সেই মজার গল্পে আমরা দেখতে পাবো একজন উদার ব্যক্তি কিন্তু বুদ্ধিমত্তার দিক থেকে তার অল্প বুদ্ধিমত্তা, সব কিছু আছে, সব কোয়ালিটি আছে, কিন্তু তার অর্থ ইনকামের কোনো রাস্তা নাই, বা অর্থ ইনকাম ছাড়া সে সব কিছুই পারে, এরকম একটা ব্যাপার। তো সেই ব্যক্তির হঠাৎ করে কোটিপতি হওয়ার একটা গল্প আমরা পাবো। এবং সেই কোটিপতি হওয়ার কারণই হচ্ছে উদারতা, তার বড় হৃদয়। সেই বড় হৃদয়ের জন্যই সে কোটিপতি হলো। সেই ট্রান্সফরমেশন টু বি এ মিলিয়নিয়ার, সেটাই আমরা গল্পের মধ্যে খুব মজার ছলে আনন্দের মধ্য দিয়ে দেখতে পাবো। খুব মজার গল্প। একেবারে গল্পে চলে যাই। অস্কার ওয়াইল্ড এবং এই গল্প সম্পর্কে একটু বললাম। সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ এ পারসন টু বি এ মিলিয়নিয়ার, একটা গরিব ব্যক্তি থেকে তার মিলিয়নিয়ার হওয়ার একটা জার্নি বা গল্প, যেটা হঠাৎ করে তার জীবনে হয়, অপ্রত্যাশিতভাবে হয়। একেবারে গল্পে চলে যাই। Unless one is wealthy, there is no use in being a charming fellow. Unless মানে যদি না। Unless one is wealthy, যদি না একজন ব্যক্তি, one বলতে one person, ব্যক্তি wealthy, যদি না একজন ব্যক্তি বিত্তবান না হন বা অর্থশালী না হন, there is no use in being a charming fellow, তাহলে তার মজাদার ব্যক্তি হয়ে কোনো লাভ নেই। অর্থাৎ আকর্ষণীয় ব্যক্তি বা মজাদার ব্যক্তি হয়ে তার কোনো লাভ নেই। রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, রোম্যান্টিসিজম হচ্ছে একমাত্র ধনী ব্যক্তিদেরই অধিকার বা তাদেরই মানায়। নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড, অর্থাৎ একজন আনএমপ্লয়েড ব্যক্তির, যার কোনো এমপ্লয়মেন্ট নেই, কাজ নেই, বেকার, সেই ব্যক্তির এটা কাজ নয়, প্রফেশন নয়। প্রফেশন মানে পেশা। দ্য পোর শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক, একজন গরিব মানুষের উচিত প্র্যাকটিক্যাল হওয়া, বাস্তববাদী হওয়া, অ্যান্ড প্রোজাইক, নিরস হওয়া। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দেন টু বি ফ্যাসিনেটিং, একটা আকর্ষণীয় ব্যক্তি হওয়ার থেকে বা মজাদার ব্যক্তি হওয়ার থেকে একটা পার্মানেন্ট ইনকাম অর্থাৎ একটা স্থির ইনকাম তার থাকা অত্যন্ত জরুরি বা ভালো।
দিজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ। এটাই হচ্ছে আমাদের এই মডার্ন লাইফের, মডার্ন জীবনের, আধুনিক জীবনের বাস্তব, চরম বাস্তব। হুইচ হিউই আরস্কিন নেভার রিয়ালাইজড। যেটা হিউই আরস্কিন মানে সেই ব্যক্তিটার নাম, প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, অর্থাৎ মূল চরিত্র এই গল্পের, তার নাম কি? হিউই আরস্কিন, প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি বা মূল চরিত্র এই গল্পের। এই ব্যক্তি, এই যুবক, এইটা সে অনুধাবন করতে পারেনি বা করেনি যে অর্থবান হওয়াটা জরুরি, একটা যুবকের ইনকাম থাকাটা জরুরি, চার্মিং হয়ে কোনো লাভ নেই, ড্যাশিং হয়ে কোনো লাভ নেই, বাস্তবসম্মত বুদ্ধি থাকতে হবে, তা না হলে কোনো কিছুরই মূল্য সে পাবে না। পোর হিউই ইন্টেলেকচুয়ালি, উই মাস্ট অ্যাডমিট, আমাদেরকে স্বীকার করতেই হবে, পোর হিউই ইন্টেলেকচুয়ালি হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, অর্থাৎ বুদ্ধিমত্তার দিক থেকে তার সেরকম কোনো গুরুত্ব ছিল না, মানে বুদ্ধির দিক থেকে একটু কম, বাস্তববাদীটা সে ছিল না। হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট অর ইভেন অ্যান ইল নেচার্ড থিং ইন হিজ লাইফ, সে এমন কিছু ব্রিলিয়ান্ট বা বুদ্ধিমত্তার কাজ সে করেনি, বা সে ইভেন এমনকি অ্যান ইল নেচার্ড থিং ইন হিজ লাইফ, তার জীবনে সে কোনো খারাপ কাজও করেনি। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু তারপরেও সে অত্যন্তই গুড লুকিং, খুব দেখতে সুদর্শন ছিল। উইথ হিজ ক্রিস ব্রাউন হেয়ার, তার কোঁকড়ানো কোঁকড়ানো বাদামি রঙের চুল ছিল, যেটা অত্যন্ত আকর্ষণীয়। হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, তার পরিষ্কার পরিচ্ছন্ন মুখাবয়ব। প্রোফাইল মানে কি? প্রোফাইল কথাটা তোমাদের কাছে খুব নতুন নয়, হ্যাঁ তোমরা সবাই জানো, কিন্তু প্রোফাইল মিনস হচ্ছে মুখাবয়ব, অর্থাৎ প্রাথমিকভাবে এক সাইড থেকে যে ফেসটা দেখা যায় সেটাকে বলে প্রোফাইল, এক সাইড থেকে যে ফেসটা দেখা যায় সেটাকে বলে প্রোফাইল। অ্যান্ড হিজ গ্রে আইস, এবং তার ধূসর চোখ, ধূসর চোখ ছিল, চোখটা কালারটা একটু সবার থেকে একটু আলাদা, ধূসর টাইপের ছিল এবং অত্যন্ত অ্যাট্রাক্টিভ। He was as popular with men as he was with women, অর্থাৎ সে পুরুষ এবং মহিলা প্রত্যেকের কাছেই খুব আকর্ষণীয় ছিল, মানে প্রত্যেকেই তাকে খুব অ্যাডোর করত। হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট, তার সব গুণই আছে, কোনো গুণ নাই এমন নাই, সব গুণ আছে, যেমন চেহারা তেমন চুল, তেমন চোখ, তেমন হাইট, তেমন কালার, হ্যাঁ তেমন কথা বলতে পারে, মানে ওর ছেলে বা মেয়ে, মহিলা পুরুষ, বৃদ্ধ যুবক বাচ্চা সবকে নিজের দিকে আকর্ষিত করতে পারে। তাই বলছে সব অ্যাকমপ্লিশমেন্ট, সব গুণই ওর আছে, এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি, কিন্তু মেকিং মানি, টাকা ইনকামের বা অর্থ উৎপাদনের কোনো কোয়ালিটি তার মধ্যে নেই। সব আছে কিন্তু অর্থ উৎপাদনের কোনো কোয়ালিটি তার মধ্যে নেই। হিজ ফাদার হ্যাড বিকুইথড হিম হিজ ক্যাভালরি, তার বাবা তার জন্য রেখে গেছে, কি রেখে গেছে? বিকুইথ মানে রেখে যাওয়া, ছেড়ে যাওয়া, বিকুইথড হিম হিজ ক্যাভালরি সোয়ার্ড, অর্থাৎ তার অশ্বারোহীর তলোয়ার কি রেখে গেছে? তার মানে বোঝা যাচ্ছে তার বাবা একজন যোদ্ধা ছিলেন সৈন্যদলের এবং অশ্বারোহী দলের সৈন্য ছিলেন, সে রেখে গেছে সেই তরোয়ালটা, আর কিছু রাখেনি। অ্যান্ড আরেকটা জিনিস আছে, অ্যান্ড এখানে ডাক দিয়ে রাখতে পারো, এটা শর্ট কোশ্চেনে আসে। অ্যান্ড এ হিস্ট্রি অফ পেনিনসুলার ওয়ার, একটা ইতিহাস
একটা হিস্ট্রি অফ পেনিনসুলার, এ হিস্ট্রি অফ পেনিনসুলার অফ দ্য পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউমস, অর্থাৎ 15 ভলিউমের মানে 15 খণ্ডের একটা ঐতিহাসিক যুদ্ধের বই। বোঝা গেছে? সেই যুদ্ধটা কোথাকার না, তো পেনিনসুলার ওয়ার। পেনিনসুলার ওয়ার হচ্ছে স্পেনীয় ওয়ার, যেটা নেপোলিয়নের সময়ে ঘটেছিল। সেই যুদ্ধের কাহিনী এই গল্পের মধ্যে বা বইটার মধ্যে 15টা খণ্ডে আছে। প্রপার্টি বলতে, সম্পত্তি বলতে তার কি থাকলো তাহলে, একটা সোয়ার্ড আর এবং 15 খণ্ডের একটা ইতিহাস বই, যুদ্ধের কাহিনী বর্ণিত একটা ইতিহাস বই। ঠিক আছে, এর বেশি কিছু তার বাবা তার জন্য কিছু রেখে যেতে পারেনি। হিউই হাং দ্য ফার্স্ট, অর্থাৎ হিউই প্রথমটা মানে তরোয়ালটা, দ্য ফার্স্ট বলতে এখানে তরোয়ালটাকে ঝুলিয়ে রেখেছিল ওভার হিজ লুকিং গ্লাস। কোথায় ঝুলিয়ে রেখেছিল? তার লুকিং গ্লাসে, মানে আয়নার, যেটা সে মুখ দেখে সেখানে সেটা ও ঝুলিয়ে রেখেছে। পুট দ্য সেকেন্ড অন এ সেলফ, দ্বিতীয়টা একটা তাকের উপরে রেখেছে। বিটুইন রাফস গাইড অ্যান্ড বেইলিজ ম্যাগাজিন, দ্বিতীয়টা মানে কোনটা, বইটা, মানে সেই যুদ্ধের কাহিনী বর্ণিত সেই বইটা, যেটাকে বলা হচ্ছে দ্য স্টোরি অফ পেনিনসুলার ওয়ার, সেই বইটা রেখেছে একটা তাকে মানে আলমারিতে, এবং সেটা রাখা আছে দুটো জিনিসের মাঝে। এখানেও এটা একটু দাগ দিয়ে রাখো, শর্ট কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে রাফস গাইড অ্যান্ড বেইলিজ ম্যাগাজিন। রাফস গাইড বলে একটা বই এবং বেইলিজ ম্যাগাজিন একটা বই। বই তো নয়, এটা ম্যাগাজিন, মানে সাপ্তাহিক বা মান্থলি একটা সংবাদপত্র। এই দুটো বইয়ের মাঝখানে সেই গল্পটা রেখেছে। রাফস গাইডটা কি নিচে দেওয়া আছে, রাফস গাইড আছে, হ্যাঁ, রাফস গাইড অ্যান অ্যানুয়াল পাবলিকেশন ডিভোটেড টু হর্স রেসিং, অর্থাৎ এই বইটা হচ্ছে একটা বাৎসরিক প্রকাশ হয়, এবং এই বইটার মধ্যে লেখা আছে, বর্ণিত আছে রেসিং, ঘোড়া দৌড়ের বিভিন্ন পন্থা, কাহিনী, ঘোড়ার বিভিন্ন ভাগ, এই সমস্ত জিনিস বর্ণিত আছে। মানে বোঝা যাচ্ছে এর প্রতি ইন্টারেস্টেড, তাই না? তার জন্য রেখেছে বাড়িতে। তাহলে সেই বইটা, আর একটা বই রেখেছে, সেটা হচ্ছে বেইলিজ ম্যাগাজিন। হ্যাঁ, এটা একটা জার্নাল, সংবাদপত্র, যেটা এর ল জার্নাল, এটা আইন সংক্রান্ত বিষয় আছে, অর্থাৎ সেই খেলাধুলার বিষয়ের উপরে আইন, সেই বই। এই দুটো বইয়ের মাঝখানে সে তার বাবার দেওয়া ইতিহাস বইটা রেখে দিয়েছে। অ্যান্ড লিভড, তাহলে তার বাবা তো কিছু রেখে যায়নি, তাই না? তাহলে খাওয়া দাওয়া করে কী করে? ইনকাম তো করতে পারে না, খায় কি? তারও পন্থা আছে, সেই পন্থা সে জোগাড় করেছে। অ্যান্ড লিভড অন, লিভ অন মানে বেঁচে থাকা, বাস করে না। লিভ এর পরে যদি অন ব্যবহার হয় তাহলে বেঁচে থাকা। তাহলে অ্যান্ড লিভড অন, সে বেঁচে থাকতো বা জীবন নির্বাহ করত 200, এটা তো দাগ দাও, 200 এ ইয়ার, অর্থাৎ 200 ডলার ফলার কিছু বলেছে, 200 এ ইয়ার বলেনি, পাউন্ড হতে পারে, 200 এ ইয়ার, অর্থাৎ 200 পাউন্ডের মধ্যেই তাকে বছরে, তাও আবার বছরে 200 পাউন্ডের মধ্যে তাকে জীবনটা চালাতে হয়। এবং এটা কে দিয়েছে? দ্যাট অ্যান ওল্ড আন অ্যালাউড হিম, যেটা তারই এক বৃদ্ধ জেঠিমা তাকে মঞ্জুর করেছে। বছরে 200 ডলার দেবো বাবা, তার বেশি তোকে দেবো না, সব উড়িয়ে দিবি তুই। তার জন্য ওকে 200 ডলারই দেওয়া হয়। ড্যাসিং পারসন তো, ওর স্টাইল মারতেই সব শেষ। হ্যাঁ, তার জন্য ওকে বলেছে 200 ডলার তুই পাবি বছরে বেঁচে থাকার জন্য। তো জেঠিমা তাকে সেইটা বরাদ্দ করেছে, এতেই সে জীবনটাকে নির্বাহিত করে। হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সব কিছুই চেষ্টা করেছে। ওই ভালো না লাগলে বাইরে, কি বললাম? হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সব কিছু চেষ্টা করেছে, এমন নয় যে চেষ্টা করেনি, চেষ্টা করেছে। কি চেষ্টা করেছে?
এটা এই কী চেষ্টা করেছে তার জীবনটাকে নির্বাহ করার জন্য, ব্যবসা বা ইনকামের জন্য কী করেছে, এটাও পয়েন্ট টু বি নোটেড। হি হ্যাড গান অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 months। কোশ্চেন আছে, স্টকস এক্সচেঞ্জে সে কতদিনের জন্য কাজ করেছিল? 6 months। অর্থাৎ স্টকস এক্সচেঞ্জটা কি না, তো শেয়ার কেনা বেচা, বিভিন্ন কোম্পানির শেয়ার হয়, সেখানে ইনভেস্ট করতে হয়, কিনতে হয়, লাভ হলে বেচতে হয়, আবার কিনতে হয়, আবার বেচতে হয়, এটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজার। সেখানেও সে 6 মাস চেষ্টা করলো। বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু? হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু অ্যামং বুলস অ্যান্ড বিয়ার্স? তাহলে একখানে বলছে সে তো এক্সচেঞ্জে কাজ করলো 6 মাস, কিন্তু একটা প্রজাপতির, ষাঁড় বা ভালুকের মাঝে কি আর মূল্য থাকতে পারে? একটা ব্যঙ্গ করেছেন এখানে লেখক, যে তার মতন একটা ফুলবাবু, এসব লোককে বলে ফুলবাবু, কাজের কাজ কিছু নাই, উপরে সব চকচকে, হ্যাঁ, সেই ফুলবাবু হয়ে ওই শেয়ার মার্কেটে গিয়ে তার কি কাজ, মানে ওকে তোরা তুলনা করেছে প্রজাপতির সঙ্গে, আর শেয়ার মার্কেটে যারা ব্যবসা করে তাদেরকে তুলনা করেছে বুল এবং বিয়ার, কিসের সঙ্গে? আরেকটা না, বুল মানে ষাঁড়, আর একটা কি দিয়েছে না, ভাল্লুক, আর একটা ভাল্লুকের সঙ্গে বিয়ার, ঠিক আছে। অর্থাৎ শেয়ার মার্কেটে প্রচুর ইনভেস্টমেন্ট, প্রচুর সাহস এবং প্রচুর অভিজ্ঞতা লাগে, যার জন্য ষাঁড়ের মতন সাহস হতে হবে, শক্তিশালী হতে হবে, ভাল্লুকের মতন তৎপর হতে হবে, তবেই সে শেয়ার মার্কেটে টিকতে পারবে। না যেটুকু দেশে শেয়ার মার্কেটে দিল সেটাও গেল। তো তাই হলো প্রজাপতি ফুলবাবু, তার সে যা ইনভেস্ট করে সব গেল। 6 মাস চেষ্টা করলে হলো না, চলে এলো, না এ আমার দ্বারা হবে না। বাট দেন কি করলো? হি হ্যাড বিন এ টি মার্চেন্ট ফর লিটল লঙ্গার। কিছুদিনের জন্য সে আবার কি করলো, না এই শেয়ার মার্কেটের বড় সড়ো ব্যবসা হবে না, একটু ছোটো ব্যবসা করি। কি করলো? চায়ের ব্যবসা, চা পাতার ব্যবসা শুরু করলো। চা পাতা কেনা বিক্রি করা, কিনছে বিক্রি করছে। টি মার্চেন্ট হিসাবে কাজ করতে করতে বেশ কতদিন কাজ করলো? এ লিটল লঙ্গার, খুব বেশি না, অল্প সময়। বাট হ্যাড সোন টায়ার্ড, কিন্তু খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেল। কি পিকো অ্যান্ড সুসং, অর্থাৎ খুব তাড়াতাড়ি পিকো আর সুসংয়ের প্রতি তার টায়ার্ডনেস চলে এলো। পিকো হচ্ছে ওয়ান টাইপ অফ ব্ল্যাক টি, যেটা কচি পাতা থেকে তৈরি হয়, সেটা হচ্ছে পিকো। আর একটা হচ্ছে কি সুসং, এটাও হচ্ছে একটা ব্ল্যাক টি, মানে কালো চা, এটাও কচি পাতা থেকে তৈরি হয়, কিন্তু এটা চীন দেশে তৈরি হয়। তো এই দুটো সে চায়ের পাতা নিয়ে ব্যবসা শুরু করেছিল, হ্যাঁ, দিয়ে সেই ব্যবসা কাজ শুরু করলো, কিন্তু কিছুদিনের মধ্যে আর ভালো লাগলো না, টায়ার্ড ফিল করছে, ক্লান্ত হয়ে গেছে। ফুলবাবুর দ্বারা যে ঘুরে ঘুরে বেড়ায়, এখানে গিয়ে আড্ডা, ওই দোকানে আড্ডা, অমুক বন্ধুর বাড়িতে গিয়ে আড্ডা, সে কি চায়ের ব্যবসা করতে পারে? কিছুদিনের মধ্যে এত খাটনি করা যায় নাকি? ক্লান্ত হয়ে গেল, বিরক্ত হয়ে ওটাও ছেড়ে দিল। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই সেরি। তারপরে কি করলো? আবার একটা চেষ্টা করলো, একটু উন্নত মানের জিনিস কিছুটা করা যাক, দিয়ে চেষ্টা করলো সেরি বিক্রি করা। সেলিং ড্রাই সেরি, শুকনো সেরি। সেরিটা কি? সেরিটা হচ্ছে ওয়ান টাইপ অফ ওয়াইন। এখানে কি দিয়েছে? 8 নম্বর, ড্রাই সেরি, এ টাইপ অফ স্প্যানিশ ফর্টিফাইড ওয়াইন মেড ফ্রম দ্য হোয়াইট গ্রেপস হুইচ স্টিমুলেটস দ্য অ্যাপেটাইট। অর্থাৎ এমন এক ধরনের ওয়াইন, মানে মদ, ড্রাই ওয়াইন, যেটা আঙুর থেকে তৈরি হয় প্রথমত, এবং খেলে বেশ খিদেটা মরে যায়, মানে খিদেটা থাকে না। খিদে পেয়েছে, এক ঢোক মেরে দাও, ব্যাস হয়ে গেল। তো ওদের চায়ের ব্যবসা হলো না, একটু সেরির ব্যবসা করি, এটা তো খুব লোকে খায় নাকি, হ্যাঁ, মডার্ন। ও জানে ফুলবাবু তো সব ঠ্যাকে মাকে ঘোড়া আছে, না এটা চলবে। তো সেটা খেলো, সেটাও বিক্রি করতে শুরু করলো, কিন্তু কি হলো? দ্যাট ডিড নট অ্যান্সার। কনসেন্ট্রেট করে এটার প্রতি। দ্যাট ডিড নট অ্যান্সার মানে এটার প্রতিও তার মনোযোগ হলো না, মানে দ্যাট ডিড নট অ্যান্সার মানে এটা উত্তর দিল না, মানে এটাও চললো না।
এটা উত্তর দিল না বলতে এ ব্যবসাও চললো না, দেখা গেলো নিজেই খেয়ে ফেলেছে অর্ধেক। যদিও গল্পে লেখক বলেনি, তবুও বললাম আর কি। কারণটা কি ছিল? কারণ দেওয়া আছে, কারণটা পয়েন্ট করে রাখতে পারো। দ্য সেরি ওয়াজ এ লিটল টু ড্রাই, কারণ সেরিগুলো ছিল একটু বেশি শুকনো, তার জন্য চললো না, নিজেই খেয়ে নিয়েছে। আলটিমেটলি হি বিকেম নাথিং, শেষ পর্যন্ত সে কিছুই হতে পারলো না। না হতে পারলো একজন কি বলে, প্রথমে কি করলো, শেয়ার মার্কেটে ব্যবসায়ী, সেটাও হতে পারলো না, চা বিক্রেতাও হতে পারলো না, এবং সেরি বিক্রেতাও হতে পারলো না। এ ডিলাইটফুল ইনএফেকচুয়াল ইয়ং ম্যান উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন, সে রয়ে গেল কি হিসাবে, একটা ডিলাইটফুল, খুব মজাদার, আনন্দদায়ক, মানে দেখে একটু আনন্দ লাগবে মানুষটাকে। অ্যান্ড ইনএফেকচুয়াল, কোনো কাজের না, ইফেক্ট মানে কাজ, ফল, কোনো ফলেরই না। ইয়ং ম্যান উইথ এ পারফেক্ট প্রোফাইল, খুব সুন্দর প্রোফাইল, হ্যাঁ, কিন্তু নো প্রফেশন, কোনো প্রফেশন তার রইল না। বোঝা গেছে কি হবে এবার? নেক্সট, টু মেক ম্যাটার ওর্স, ওর্স মানে ব্যাড থেকে এসছে, ওর্স ব্যাড, ওর্স ওর্স্ট মানে কম্পারেটিভ ডিগ্রি। টু মেক ম্যাটার্স ওর্স, বিষয়টাকে আরও খারাপ করে দিল, হি ওয়াজ ইন লাভ, নাও মজা, বিষয়টাকে আরও খারাপ করে দিল, সে পড়ে গেল লাভ, ইন লাভ। দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন, সেই মহিলাটা ছিল, মেয়েটা ছিল নাম লরা মার্টন। হি নয়, দি ডটার অফ এ রিটায়ার্ড কলোনেল, এখানে দাগ দাও, নামের তলা দাগ দেবে এবং এখানটা দাগ দেবে। ডটার অফ এ রিটায়ার্ড কলোনেল, সে কে ছিল? সেই মেয়েটি ছিল একটা অবসরপ্রাপ্ত কলোনেল মানে সেনাকর্মী, তার কন্যা ছিল। হু হ্যাড লস্ট হিজ টেম্পার, মানে কলোনেল কথা বলছে, যে তার মেজাজটা হারিয়েছিল, যুদ্ধবুদ্ধ করে তো মেজাজ হারাবেই বৃদ্ধ বয়সে এসে। অ্যান্ড হিজ ডাইজেশন, এবং তার একটু ডাইজেস্টিভ প্রবলেমে ছিল, অর্থাৎ হজমের সমস্যা। ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে এসে তার এই সমস্যাটা তৈরি হয়েছিল, তখন থেকেই সে খিটখিটে এবং তার এই সমস্যা তৈরি হয়। অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড আইদার অফ দেম এগেন, অর্থাৎ তার এই দুটো জিনিস যেটা হারিয়ে গেছে, সেই দুটো জিনিস আর সে কিন্তু ফিরে পায় না, মানে হজমটাও তার ভালো আর কোনো দিন হলো না, হজম শক্তিটা, বা সবসময় হয়তো টয়লেটের পাশেই থাকতে হয়, হ্যাঁ, তারপরে মেজাজ তো খিটখিটে হবেই। তার মেয়ে হচ্ছে লরা, লরা বলছে না, তারপরে লরা অ্যাডোর্ড হিম, এখানে হিম বলতে কি প্রোটাগনিস্ট, ওর নাম কি, হ্যাঁ কি বললাম, হিউই। লরা অ্যাডোর্ড হিম রিফার্স টু হিউই, অর্থাৎ লরা হিউইকে প্রচণ্ড অ্যাডোর করত, অর্থাৎ লাইক করত। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিংস, এখানে হি বলতে হিউই, এবং হিউয়ে রাজি ছিল তার জুতোর ফিতেটাকেও চুমু খেতে। লেখক এখানে এই লাইনটা ইউজ করেছেন টু ইন্ডিকেট দ্য রিলেশনশিপ বিটুইন দ্য বয় অ্যান্ড দ্য গার্ল অ্যান্ড দেয়ার ডিপ রিলেশনশিপ। They were the handsomest. They were the কি বললাম, handsomest. They were the handsomest couple. তারা ছিল একদম সুন্দর যুগল, কি বলে যুগল, ইন লন্ডন, অর্থাৎ লন্ডন শহরে তাদের জুড়িটা বেশ ভালো, একবার দারুণ, যেমন হ্যান্ডসাম তেমন বিউটিফুল। অ্যান্ড had not a penny piece between them, এবং সবই আছে কিন্তু তাদের কোনো কানাকড়ি ছিল না, ছিল মেয়েটার কাছে, না ছিল ছেলেটার কাছে। বাবা তো দেয় না, কলোনেল তো খুব খিটখিটে এবং চালাক, ও মেয়ের হাতে দিবে না, জানে মেয়ের হাতে দিলে ছেলে সব শেষ করে দেবে, তার জন্য ওদের দুজনের কারো হাতে কানাকড়ি নেই।
পেনি পিস রিফার্স টু কোনো মানি নেই, টাকা নেই। দ্য কলোনেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই। কলোনেল কিন্তু হিউইর প্রতি খুব ফন্ড ছিল, মানে খুব লাইকনেসটা থাকলে সেটাকে বলে ফন্ড, ভক্ত বলে অ্যাকচুয়ালি, বা প্রিয় কথাটাও ব্যবহার করা হয়। কলোনেল হিউই ছিল তার বেশ প্রিয়, কিন্তু বাট বেশ প্রিয় কেন ছিল? ড্যাসিং ছিল, হ্যান্ডসাম ছিল, বাকপটু ছিল, সবার সঙ্গে মিশতে পারতো, এইসব ব্যাপারগুলো যে খুব প্রিয় ছিল। বাট উড নট হিয়ার অফ অ্যানি এনগেজমেন্ট, কিন্তু বিয়ের ব্যাপারে কোনো কথা সে শুনবে না। প্রিয় আছো বাবা, থাকো, বাচ্চা ভালো আছো, ভালো থাকো, কিন্তু বিয়ের কথা বলবে না। নেক্সট, কাম টু মি, এসো মাই বয়, আমার কাছে, তখনই আসবে আমার কাছে। হোয়েন, সে একটা শর্ত দিয়ে দিল, এনগেজমেন্ট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তখনই আসবা যখন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইয়োরস ওন, যখন তোমার কাছে 10,000 পাউন্ড থাকবে তখন আমার কাছে এসো কথা বলতে। কে বলছে? মেয়ের বাবা। এটা তার মানে বোঝাচ্ছে তার মেয়ে লড়ার বাবা একজন অত্যন্ত বাস্তববাদী ব্যক্তি। অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, তারপরে আমি দেখব, এসো 10,000 পাউন্ড যখন তোমার থাকবে তখন এসো, তখন দেখব, বিষয়টা ভেবে দেখব। হি ইউজ টু সে বলতো। অ্যান্ড হিউই লুকড ভেরি গ্লাম, এবং তারপর থেকে হিউকে দেখে খুব বিষণ্ণ মনে হতো। গ্লাম মানে গ্লুমি, বিষণ্ণ। অন দোজ ডেজ, সেই সমস্ত দিনে, তার মেয়েটার বাবা যখন এই শর্ত দিল তারপর থেকে সেই সমস্ত দিনে সে খুব সব সময় বিষণ্ণ হয়ে থাকতো। অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন, এবং মাঝে মাঝে লরার কাছে দেখা করতে যেত একটু কনসোলেশন পাওয়ার জন্য বা সান্ত্বনা পাওয়ার জন্য। ওয়ান মর্নিং, একদিন সকালবেলায় কি হলো, অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক, যখন হিউই হল্যান্ড পার্কের দিকে যাচ্ছিল, হল্যান্ড পার্ক একটা জায়গার নাম, হোয়ার দ্য মার্টনস লিভড। মার্টনস মানে কি? টাইটেল, তাই না? ওই মেয়েটার নামের টাইটেল না এটা, মার্টন। এখানে একটা এস লাগানো হয়েছে, মানে টাইটেল দিয়ে এস লাগিয়ে বলা হয় ওখানে পালবাড়ি, ওখানে মণ্ডল বাড়ি বলে না, ওই রকম। মার্টনসদের বাড়ি কোথায়? না তো হল্যান্ড পার্কে। এখানে কোশ্চেন আসতে পারে যে মার্টনদের বাড়িটা কোথায়? হল্যান্ড পার্ক। যখন সেই দিকে যাচ্ছিল, হি ড্রপড ইন টু সি এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, অ্যালান ট্রেভার। তখন সে যখন মার্টনদের বাড়ির দিকে যাচ্ছিল তখন তার মনে হলো, সে থেমে গেল একটু, ড্রপড ইন টু সি এ গ্রেট ফ্রেন্ড, তারই একটা বন্ধু, বেশ মহান একজন বন্ধু, ভালো বন্ধু, যার নাম ছিল অ্যালান ট্রেভার। সেই বন্ধুর সঙ্গে দেখা করতে ঢুকে পড়ল। ট্রেভার ওয়াজ এ পেইন্টার। ট্রেভার কে ছিল? একজন পেইন্টার ছিল, চিত্রশিল্পী। ইনডিড ফিউ পিপল এসকেপ দ্যাট নাওএডেজ। সত্যি সত্যি খুব কম মানুষই এই বর্তমান সময়ে তার কাছ থেকে পালাতে পারবে। মানে সে বলতে চাইছে যে তার এইটা পেন্টিংটা খুব গ্রেট ছিল, সবাই পছন্দ করতো তার পেন্টিংটা। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট। সে ছিল একজন আর্টিস্ট, অর্থাৎ শিল্পী। শুধুমাত্র রং করতো তুলি দিয়ে তা নয়, কিন্তু পেন্টার মানে বোঝায় এটাও, যারা ঘর রং করে তাদেরকেও পেন্টার বলে না, জানলা দরজা রং করে তাদেরকেও পেন্টার বলে। কিন্তু সে তার পাশাপাশি ছিল একজন আর্টিস্ট, শিল্পী। অ্যান্ড আর্টিস্টস আর রেদার রেয়ার। পেন্টার অনেক পাওয়া যায়, কিন্তু আর্টিস্ট রেয়ার, মানে খুব কম সংখ্যায়। পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো। ব্যক্তিগতভাবে সে ছিল একটু অদ্ভুতভাবে একটু রাফ ব্যক্তি, অর্থাৎ রাফ বলতে বোঝায় একটু খিটখিটে মেজাজের বলতে পারো ব্যক্তি ছিল। উইথ এ ফ্রিকলড ফেস অ্যান্ড এ রেড রাগড বিয়ার্ড। অর্থাৎ তার মুখখানা ছিল ফ্রিকলড মানে হচ্ছে লাল ধরনের তিল দিয়ে মুখের বেশিরভাগ অংশটাই ভর্তি হয়ে আছে, দাগ আছে। হ্যাঁ, তার মুখখানা
এবং অ্যান্ড এ রেড র্যাগড বিয়ার্ড, এবং লাল লাল বেশ উস্কো খুস্কো দাড়ি তার মুখে। হ্যাঁ, ওদের ওরা তো তুমি দেখবে আয়ারল্যান্ডের লেখক আর লিখছে ইংল্যান্ড সম্পর্কে। ইংল্যান্ডের মানুষরা কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, মানে ভারতবর্ষের যে সব থেকে ফর্সা তাদের কাছে সেই ফর্সা ব্যক্তিটা তাদের কাছে কালো, বুঝলে? ভারতবর্ষের সব থেকে যে ফর্সা ব্যক্তিটা সেই ব্যক্তিটাও তাদের কাছে ব্ল্যাক ইন্ডিয়ান। তাহলে ভাবো তো। হাওয়েভার, যাই হোক, when he took up the brush, আস্তে, বাট when he took up the brush, যখন সেই আর্টিস্ট ব্রাশটাকে নিত, he was a real master। যখন সে ব্রাশটাকে হাতে নিত, ব্রাশ না হাতে নেওয়া পর্যন্ত ঠিক আছে, একটা খিটখিটে মেজাজের একটা ব্যক্তি, বকতে বেশি ভালো পারে, গল্প করতে ভালোবাসে, কেউ ছাড় পায় না তার কাছ থেকে, হ্যাঁ, তার সামনে পড়লে সে বসে গেল। কিন্তু যখনই না সে পেন্টার থেকে আর্টিস্ট হয়ে যায়, যখনই সে তার তুলিটা হাতে নেয়, এবং তখন সে মাস্টার হয়ে যায়, অর্থাৎ সেই বিষয়ে সে একজন মাস্টার, মানে মহান আর্টিস্ট। অ্যান্ড হিজ পিকচার্স ওয়ার এগারলি শর্ট আফটার, এবং তার যে ছবিগুলো, তার আঁকা ছবিগুলো এগারলি কি বলছে, শর্ট আফটার। শর্টটা এসেছে সিক থেকে, সিক আফটার। সিক আফটার মানে হচ্ছে মানুষ যেটাই খুঁজে বেড়ায় নেওয়ার জন্য। তো তার সেই পিকচারগুলোর মানুষ কিন্তু মানুষের কাছে খুব গ্রহণযোগ্য ছিল। এক কথায় মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ছিল, মূল্যবান ছিল। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিউই অ্যাট ফার্স্ট। প্রথম দিকে সে হিউইর প্রতি অত্যন্ত আকর্ষণীয় ছিল, অত্যন্ত আকর্ষিত ছিল। আকর্ষিত ছিল। আকর্ষিত তো হবারই কথা, আগেই বলেছি, ফুলবাবু, কেউ ছাড় পায় না, ছেলে মেয়ে বৃদ্ধ যুবক, হ্যাঁ, বাচ্চা, সবাই অ্যাট্রাক্টেড হয়। তাহলে এ কী করে ছাড় পাবে পেন্টার? আর পেন্টার এমনিতেও তো সেই ধরনেরই ব্যক্তি। অ্যাট্রাক্টেড বাই হিউই অ্যাট ফার্স্ট, প্রথম দিকে বেশ ভালোই সে আকর্ষিত হতো। ইট মাস্ট বি অ্যাকনলেজড, এটা স্বীকার করতেই হবে, এন্টায়ারলি অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম, এবং তাকে সে যে আকর্ষিত হতো হিউইর প্রতি, হ্যাঁ, তাকে যে ভালো লাগতো, হিউইকে ভালো লাগতো তার এটা মানতেই হবে যে তার কারণ ছিল কি? তার কারণ কি ছিল? পার্সোনাল চার্ম, ব্যক্তিগত চার্মিং, অর্থাৎ আকর্ষণীয় মনোভাব। নেক্সট, দ্য অনলি পিপল এ পেন্টার শুড নো, একজন পেন্টারের জানা উচিত যে সেই সমস্ত মানুষরা, হি ইউজ টু সে বলতো, প্রায় বলতো, হি ইউজ টু সে, এখানে হিটা হচ্ছে পেন্টার বলতো যে দ্য অনলি পিপল এ পেন্টার শুড নো আর, কোথায় গেল, আর পিপল হু আর বেট অ্যান্ড বিউটিফুল। বেট মানে কি? বেট মানে হচ্ছে, ইট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, হ্যাঁ, এটা ইংলিশ ওয়ার্ড না, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড, মিনস স্টুপিড অ্যান্ড সিলি। একটা স্টুপিড বা সিলি মানে অকেজো, বোকা, কি বলবো, কোনো সুফল আসে না, এরকম ব্যক্তি, তাকে বলে বেট। অ্যান্ড বিউটিফুল, এবং বিউটিফুল তার সঙ্গে আবার যুক্ত হচ্ছে কি বিউটিফুল, অর্থাৎ বেশ সুন্দর। পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লিজার টু লুক, আর্টিস্টিক প্লিজার, বারবার সরে যাচ্ছে, ডিস্টার্ব করছে একটু ফ্রেন্ডটাই। ইউজ টু সে, হ্যাঁ, আর্টিস্টিক প্লিজার টু লুক অ্যাট, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিদের দিকে যারা হয় বেশ সুন্দর, হ্যান্ডসাম এবং বেট, একটু বোকা টাইপের মানুষ, সেই সমস্ত মানুষের দিকে তাকানোটাও একটা হচ্ছে আর্টিস্টিক প্লিজার, অর্থাৎ দেখাটাও একটা আনন্দদায়ক ব্যাপার।
অর্থাৎ শৈল্পিক আনন্দ পাওয়া যায়, এটাই বলতে চাইছি পেন্টার। পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লিজার টু লুক অ্যাট, সেই সমস্ত মানুষের দিকে তাকাতেও একটা কি বলে আর্টিস্টিক প্লিজার অর্থাৎ শৈল্পিক আনন্দ পাওয়া যায়। পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লিজার, বারবার চলে আসছে কেন? আচ্ছা, মেন হু আর ড্যান্ডিজ, পরের লাইন, মেন হু আর ড্যান্ডিজ, সেই সমস্ত মানুষরা যারা ড্যান্ডিজ মানে কি? ড্যান্ডিজ মানে হচ্ছে হ্যান্ডসাম পিপল বলা যেতে পারে, অর্থাৎ এখানে দেওয়া আছে ফ্যাশনেবল, অর্থাৎ এই যে বললাম ফুলবাবু, অ্যাকচুয়ালি ফুলবাবুর ইংরেজি হচ্ছে ড্যান্ডিজ, এক বহুবচন আছে ড্যান্ডি। তাহলে মেন হু আর ড্যান্ডি, মানুষজন যারা বেশ ফ্যাশনেবল, খুব ফ্যাশন করতে ভালোবাসে। অ্যান্ড ওমেন হু আর ডার্লিংস রুল দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সেই সমস্ত ছেলে যারা সাজতে ভালোবাসে ফ্যাশনেবল, আর সেই সমস্ত মেয়ে যারা অত্যন্ত সাজতে ভালোবাসে, সেই সমস্ত মেয়েরা রুল দ্য ওয়ার্ল্ড, পৃথিবীটাকে শাসন করে। এটা ব্যঙ্গ করে বলছে লেখক, হ্যাঁ, শাসন করে মানে মানুষ অ্যাট্রাক্টেড হয়, এটাই বলছে, প্রাথমিকভাবে অ্যাট্রাক্টেড হয়। অ্যাটলিস্ট দে শুড ডু সো, এবং কমপক্ষে তাদের সেটাই করা উচিত। হাউএভার, যাই হোক, আফটার হি গট টু নো হিউই বেটার, যাই হোক হিউই সম্পর্কে তার আরেকটু জ্ঞান বেশি হলে, মানে একটু ভালো করে জানার পর, হি লাইকড হিম, সে তাকে পছন্দ করতে লাগলো, কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বুয়ান্ট স্পিরিটস অ্যান্ড হিজ জেনারাস রেকলেস নেচার, অর্থাৎ তার এই ব্রাইট বুয়ান্ট স্পিরিট, অর্থাৎ তার এই যে উজ্জ্বল্য এবং তার ফ্যাশনেবল ক্যারেক্টার, তার মজাদার আকর্ষণীয় মনোভাব, গেট আপ, এইগুলো দেখে, এবং তার হিজ জেনারাস রেকলেস নেচার, তার একটা নেচার ছিল সেটা জেনারাস, অর্থাৎ উদার টাইপের ছিল একটু, সেই জন্য বলছে জেনারাস, সেই জেনারাস কোয়ালিটি থাকার জন্য, এবং রেকলেস ছিল মানে একটু বেপরোয়া ছিল, সেই বেপরোয়া বিভিন্ন এই সমস্ত কোয়ালিটির জন্য সে, অর্থাৎ আর্টিস্ট সে তাকে পছন্দ করতে লাগলো। কাকে? হিউইকে। অ্যান্ড হ্যাড গিভেন হিম দ্য পারমানেন্ট এন্ট্রি টু হিজ স্টুডিও, এবং তাকে তার স্টুডিওতে পারমানেন্টলি মানে সব সময় সে প্রবেশ করতে পারবে এই অধিকারটা তাকে দিল। মানে স্টুডিওতে যখন আঁকেও, বিভিন্ন ছবি আঁকে, মডেলকে সামনে রেখে ছবি আঁকে, বিভিন্ন মডেলকে সামনে রাখে, বিভিন্ন মডেল, যেমন ধরো কোনো দিন হয়তো মনে হলো একটা মেয়ের ছবি আঁকবে, সেই মেয়েটা বসে থাকবে, দেখে দেখে আঁকবে। কোনো দিন ভাবলো একটা ভিক্ষুকের ছবি আঁকবে, বসে তাকে দাঁড় করে রেখে দিল ভিক্ষুককে, দেখে দেখে আঁকছে। সেই একটা স্টুডিও আছে ওর আঁকার জন্য, সেখানে সবার প্রবেশাধিকার নেই, কারণ সে চায় না তার কাজে বিঘ্ন ঘটুক, কিন্তু হিউকে সেই অধিকারটা দিল, সেই স্টুডিওতে যখন খুশি সে আসতে পারে। হোয়েন হিউই কেম, যখন হিউই এলো ভেতরে, হি ফাউন্ড, সে দেখলো, ট্রেভর পুটিং দ্য ফিনিশিং টাচেস টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ এ বেগার, অর্থাৎ হিউই যখন সেই স্টুডিওর মধ্যে প্রবেশ করলো, কি দেখলো যে ট্রেভর অর্থাৎ সেই আর্টিস্টটা তখন কি করছে না, তো তার ফিনিশিং টাচ আসতে সে যখন প্রবেশ করলো তখন দেখছে ট্রেভর তার তুলি দিয়ে একটা ফিনিশিং টাচ, মানে আঁকা হয়ে গেছে, ছবিটা আঁকা হয়ে গেছে, তাই বলছে ফিনিশিং টাচ। এবারে শেষ মুহূর্তে যেটুকু দরকার সেইটা করছে, এবং টু এ কার ছবি আঁকছে? ওয়ান্ডারফুল, খুবই সুন্দর লাইফ সাইজ পিকচার। লাইফ সাইজ পিকচার বলতে যে মডেলটা দাঁড়িয়ে আছে, মানুষটা দাঁড়িয়ে আছে ভিক্ষুক, সেই ভিক্ষুকের যেমন সাইজ ঠিক তত বড়ই ছবি, তাই বলছে লাইফ সাইজ পিকচার অফ এ বেগার ম্যান, অর্থাৎ সেই ভিক্ষুকের ছবি আঁকছে, যেটা প্রায় শেষের দিকে ফিনিশিং টাচ দিতে বাকি। দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং, সেই ভিক্ষুকটা নিজে দাঁড়িয়ে আছে কোথায়?
স্ট্যান্ডিং অন এ রেজড প্ল্যাটফর্ম, একটা উঁচু পাটাতনের উপরে সে দাঁড়িয়ে আছে। ইন এ কর্নার অফ দ্য স্টুডিও, অর্থাৎ সেই স্টুডিওর এক কোনায় একটা পাটাতনের ওপরে সেই ভিক্ষুক পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। হি ওয়াজ এ ওয়াইজেন্ট ওল্ড ম্যান, সে ছিল একটা, সে ভিক্ষুকটা কে ছিল? ওয়াইজেন্ট ওল্ড ম্যান। ওয়াইজেন্ট মানে হচ্ছে হ্যাভিং ড্রাইড আপ অ্যাপিয়ারেন্স সিভারল্ড, অর্থাৎ সেই ভিক্ষুকটা যার ওয়াইজেন্ট ওল্ড ম্যান, এই কারণে বলা হচ্ছে তার উস্কো খুস্কো চেহারা, জরাজীর্ণ অবস্থা, সেই রকম একজন বৃদ্ধ ভিখারি। উইথ এ ফেস, তার মুখখানা লাইক রিঙ্কল পার্চমেন্ট, অর্থাৎ রিঙ্কলড মানে হচ্ছে তার মুখখানা কুচকি কুচকি গেছে। বয়স্ক ব্যক্তিদের কি হয়, চামড়াগুলো একটু জুড়ে কুচকি কুচকি যায় না, তার মুখখানাও এরকম চামড়াগুলো কুচকি কুচকি গেছে, পার্চড হয়ে গেছে। অ্যান্ড এ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার মুখখানা, ভিখারির মুখখানা একেবারে পিটিয়াস, অর্থাৎ দয়া ময়া না করে তুমি পারবে না, এমন মুখের ভাব, বিষণ্ণ ভাব, কষ্টে জর্জরিত মুখখানা দেখেই মায়া আসবে তোমার, এইরকম মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ওভার ইজ সোলজার, তার কাঁধের ওপরে, সেই বৃদ্ধের কাঁধের ওপরে ওয়াজ ফ্লাং এ কোয়ার্স ব্রাউন ক্লক, তার কাঁধের উপরে একটা খসখসে, কোয়ার্স মানে খসখসে, কোর্স বলছে, কোর্স মানে খসখসে, ব্রাউন ক্লক অর্থাৎ একটা ব্রাউন কালারের আলখাল্লা ক্লক আছে। ক্লকটা কি, আলখাল্লাটা কি না, তো একটা বেশ হাঁটু অবধি লম্বা ড্রেসটা হবে, হ্যাঁ, গলা থেকে এভাবে দুই হাত ঝুঁকিয়ে দেবে, হাতের এখান থেকে হাতটা থাকবে না, কাটা থাকে, এবং এই ঘাড়ের কাছে বাঁধা থাকে, সেই আলখাল্লা, তাও জরাজীর্ণ অবস্থা সেইটা পড়ে আছে। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, এই যে লেখা আছে অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স, এই টিয়ার্স অ্যান্ড ট্যাটার্সটা হচ্ছে একটা ফ্রেজ, এটার মানে হচ্ছে শতছিদ্র, অর্থাৎ তার এই আলখাল্লাটা অবস্থা কেমন, শতছিদ্র, প্রচুর ছেঁড়া ছেঁড়া ভাব, জরাজীর্ণ অবস্থা। হিজ থিক বুটস, তার মোটা একটা ধবধবে একটা মোটা বুট পরে আছে, হ্যাঁ, ভিখারিরা যেমন পরে, আমাদের দেশে ভিখারি তো না, আমাদের দেশের তো বুট পরে না, ওদের দেশে ভিখারিরা বুট পরে, হ্যাঁ, তো বুটটা একটু জরাজীর্ণ অবস্থায় থাকে, তাই ওখানকার মানুষ যেগুলো ফেলে দেয় বুট, সেগুলো তারা ইউজ করে। তো বুট ওয়ার প্যাচড, অর্থাৎ তার বুটটা কেমন না, তো প্যাচ, তালি মারা আছে, বুটে বেশ অনেকগুলো তালি মারা আছে, ফুটো হয়ে গেলে কি হয়, আবার লেদার দিয়ে তালি মেরে দেয় না, সেই জুতোটাতে অনেকগুলো তালি দেওয়া আছে। অ্যান্ড কবল্ড, এবং সেলাই করা আছে, কবল্ড মানে সেলাই করা, জুতোটা অনেক জায়গা কবল্ড, সেলাই করা। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড, একটা হাতে, হি লিন্ড অন এ রাফ স্টিক, অর্থাৎ সে দাঁড়িয়ে আছে, পোজ দিয়ে আছে তো একটা পাটাতনের উপরে, স্টেজের উপরে, সে একটা হাতে সে স্টিকের উপরে ভার করে, মানে ঠেকা দিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছো, একটা লাঠির উপরে। হিজ থিক বুটস, এটা হলো লিন্ড অন এ রাফ স্টিক, একটা বেশ রাফ মানে খসখসে একটা লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে। হোয়াইল উইথ দ্য আদার হি হেল্ড আউট হিজ ব্যাটার্ড হ্যাট ফর আর্মস। আর্মস মানে হচ্ছে ভিখারিরা যে ভিক্ষা পায় সেটাকে বলে আর্মস, পাওয়া, ভিখারিদের পাওয়া সামগ্রীকে আর্মস বলে। তাহলে একটা হাতে লাঠি ধরে দাঁড়িয়ে আছে, যখন আর একটা হাত বাড়িয়ে দিয়েছে, কি জন্য, হিজ ব্যাটার্ড হ্যাট, অর্থাৎ সেই জরাজীর্ণ টুপিটাকে, একটা হাতে লাঠি আর একটা হাতে কি আছে, জরাজীর্ণ তার টুপিটা, ছেঁড়া অবস্থা, ব্যাটার্ড কন্ডিশন খুব খারাপ, জরাজীর্ণ, সেই টুপিটা এইভাবে বাড়িয়ে দিয়ে আছে একটা হাতে, মানে বলছে টাকা দাও, টুপিতে সাহায্য করো, ঠিক আছে, আমাদের দেশে হাত পাতে, ওদের দেশে টুপি পাতে, বুঝতে পারছো, হ্যাঁ, তো সেইটা নিয়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো, এই ভিখারির চিত্রটা বেশ সুন্দর, একটা স্টেজের পরে দাঁড়িয়ে আছে, জরাজীর্ণ অবস্থা, আলখাল্লা পড়ে আছে, ছেঁড়া ছেঁড়া, শতছিদ্র অবস্থা হয়ে আছে, এক হাতে লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে, আর এক হাতে সে টুপিটাকে বাড়িয়ে আছে, প্লিজ হেল্প মি। অনেক সময় ওরা মুখেও বলে না, দেখতে পাবে সিনেমায় লেখা আছে প্লিজ হেল্প মি, প্লিজ ডোনেট সামথিং, এইসব লেখা আছে, মুখে বলবে না ওরা।